আপনাদের যে ছবি দেখাবো, আজ শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় ঢুকছেন তখন ঢোকার আগে গড় হয়ে প্রণাম করছেন। ছবিটা একবার দেখুন। আর তার সঙ্গেই আপনাদের আরো একবার মনে করে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন প্রথমবার সংসদে প্রবেশ করেন তখনও কিন্তু এভাবেই গড় হয়ে প্রণাম করেন নরেন্দ্র মোদী। আর একেবারে সাম্প্রতিক সময়ের কথা বলি, যখন ব্রিগেডে শপথের অনুষ্ঠানে এসেছিলেন নরেন্দ্র মোদী তখন এভাবেই গড় হয়ে প্রণাম করে বঙ্গবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনটে ছবি দেখাচ্ছি আপনাদের। এদিকে তৃণমূল জমানায় তৈরি অরাজকতার বিরুদ্ধে খড়গহস্ত শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, কোন রকম অরাজকতা বরদাস্ত নয়। শিক্ষায় অরাজকতা দূর করতে দুই বিধায়ককে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে আলোচনা করে স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষকে দ্রুত গাইডলাইন তৈরির নির্দেশ। স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা দূর করতে শারদত্ত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁকে দায়িত্ব। অন্যদিকে স্টুডিও পাড়ার সমস্যা সমাধানের 4 বিধায়ককে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। তারা হলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হীরক। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল জমানায় তৈরি অরাজকতায় বিরুদ্ধে খড়গহস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন রকম অরাজকতা বরদাস্ত নয়, স্পষ্ট বার্তা শুভেন্দু। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, শোনা যাচ্ছে? অরাজকতা দূর করতে, সমস্ত রকম অরাজকতা দূর করতে শুভেন্দু অধিকারীর কি বার্তা? দেখো, শুভেন্দু অধিকারী আজকে প্রথমে সাংবাদিক সম্মেলন করে তিনটে স্পষ্ট বার্তা দিয়েছিলেন। একটা হচ্ছে তিলজলায় যে আগুন লেগে 2 জন মারা গেছেন এবং 3 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, সেই যে জায়গায় যে কারখানাটাতে আগুন লেগেছিল তার কোনো প্ল্যান ছিল না। সেই প্ল্যান না থাকার জন্য বিল্ডিং এর সেই জায়গায় সিসিতে বলা হয়েছে বিদ্যুৎ সংস্থাকে তার পুরো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে এবং এই ধরনের যে সমস্ত ইলিগাল বিল্ডিং রয়েছে সেই সমস্ত জায়গায় কলকাতা পুরসভাকে বলা হয়েছে জলের লাইন কেটে দিতে এবং বিদ্যুৎ কেটে দিতে বিদ্যুৎ সংস্থাকে। কারণ তিনি বলেছেন কোনো বেআইনি ক্ষেত্রে এই সরকার জিরো টলারেন্সে যাবে এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এবারে প্রথম যেটা প্রাতিষ্ঠানিক সংগঠনগুলোর বিরুদ্ধে যদি সেখানে আমলারা তাদের বিরুদ্ধে এর আগে সাধারণত সিবিআই কোনো প্রসিকিউশন করতে পারতো না, কিন্তু এইবারে আজ থেকে সেই পুর নিয়োগের দুর্নীতি বা শিক্ষক নিয়োগের দুর্নীতি এবং সমবায় দুর্নীতি এই 3টি দপ্তরের আমলাদের ক্ষেত্রে সিবিআইকে সেই বা এজেন্সিকে সেই ছাড় দেওয়া হলো। এবং পাশাপাশি আজকে তিনি বিধায়ক এবং সচিবদের নিয়ে বৈঠক করেন, সেখানেও একইভাবে জিরো টলারেন্স নিয়ে কাজ করতে বলেছেন এবং বলা হয়েছে যে শীত দ্বারা সোজা রেখে প্রত্যেক সচিব যেন কাজ করেন এবং সেখানে কোনো রকম বেআইনি বা অরাজনৈতিক কাজ চলবে না। পাশাপাশি এটাও একটা দায়িত্ব দিয়েছেন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং টলিউড ইন্ডাস্ট্রি, 3টি ইন্ডাস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। তার কারণে সেখানে প্রচুর মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই জরুরি। যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি ফুল প্লেডে সরকার চালু হয়নি, তাহলে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর স্বপন দাশগুপ্ত এবং ডক্টর ইন্দ্রনীল খাঁকে, শিক্ষা ক্ষেত্রে ডক্টর শঙ্কর ঘোষকে দেওয়া হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রগুলোতে রুদ্রনীল রয়েছেন, টলিউড ইন্ডাস্ট্রিতে রূপা গাঙ্গুলি রয়েছেন, পাপিয়া অধিকারী রয়েছেন, হিরণ রয়েছেন, যাতে কোনো জায়গায় কাজ বন্ধ না থাকে, বেআইনি কাজ না হয়ে থাকে এবং কোথাও কোনো রকম তোলাবাজি বা থ্রেট না থাকে। এই কারণেই আপাতত এই সমস্ত কড়া বার্তা দিয়েছেন যে কটা আজকে বৈঠক করেছেন বা সাংবাদিক সম্মেলন। দীর্ঘদিন ধরে এটা পশ্চিমবঙ্গে দেখা গেছে যে মানুষ ঘন্টার পর ঘন্টা, যারা সাধারণ মানুষ মুমূর্ষু রোগী অপেক্ষা করে থাকে, তারা বেড পাচ্ছে না। আর যারা এর আগে তৃণমূলের মন্ত্রীরা ছিল, নেতারা ছিল, তারা ভিআইপি কায়দায় সব উডওয়ান ওয়ার্ড তাদের জন্য খুলে যায়। তো এই পরিস্থিতি যাতে না হয় সেটা দেখার কথা প্রশাসনকে বলেছেন এবং প্রশাসনের সাথে আমাদের যারা চিকিৎসক বিধায়করা আছেন তাদের সকলকে নিয়ে একটা বৈঠক করতে বলেছেন। খুব শীঘ্রই সেটা আগামী 2 দিনের মধ্যে সেই বৈঠকটা করার নির্দেশ দিয়ে দিয়েছেন এবং যাতে পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিষেবার কোনো অব্যবস্থা যাতে না থাকে, যাতে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে কোনো হাসপাতালে কোনো মানুষ চিকিৎসার অভাবে বা চিকিৎসার গাফিলতির জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেটা এখন সর্বাধিক প্রায়োরিটি দিয়ে দেখতে বলেছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সার্বিকভাবে সবথেকে প্রয়োজনীয় বিভাগ এবং তার জন্য যেগুলো আমাদের বলেছে সেগুলো এখনো বলা যাবে না, তো সেগুলো আমরা আগে কাজ শুরু করি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ও আদর্শ অনুযায়ী আমরা এগোচ্ছি। পুরোটাই মাননীয় মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষণে হচ্ছে। অর্থনৈতিক দুর্নীতি থেকে থাকলে
সেটা দেখা। পরবর্তীকালে কোনো রকম যদি দুর্নীতি স্বাস্থ্য বিভাগে না আসে বা অন্য কোনো বিভাগে না আসে সেটা দেখা। পরিষেবার পরিকাঠামোটাকে এবং অবকাঠামোকে আরো শক্তপোক্ত করা, যাতে পরিষেবাটা শেষ মাইলে গিয়ে পৌঁছয়। এটাই মুখ্যমন্ত্রীর বার্তা ছিল। একদম কোমর বেঁধে নামছি আমরা, যা মুখ্যমন্ত্রীর নির্দেশ সেগুলো অক্ষরে অক্ষরে পালিত হবে। আমরা প্রথমে দেখবো যে দুর্নীতির কাণ্ডারি কে, সেই অনুযায়ী শাস্তি যদি ঔপচারিক হয় আমাদের বার করতে হবে যে কোথায় কাণ্ডারিরা, এবং তাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে, নিশ্চয়ই নেওয়া হবে। যেভাবে হসপিটালটা ঘুঘুর বাসা হয়ে গেছে, হসপিটালের পরিষেবা গরিব প্রান্তিক হতভাগ্য হতদরিদ্র মানুষ তারা পায় না। সুতরাং যা হয়েছে সেটা আর হবে না, যা চলেছে সেটা আর চলবে না। 15 বছরের একটা গন্ধস্তূপ আবর্জনা, সেটাকে পরিষ্কার করতে আপনারা আমাদেরকে একটু সময় দিন। নিশ্চিতভাবে এই সুপার ফ্যাসিলিটি হসপিটাল সুপার ফ্যাসিলিটি তো নয়ই, সেটাকে সুপার ফ্যাসিলিটি মেডিকেল কলেজ কিভাবে করা যায় সেটা আমরা দেখব। বলছি যে সুপারভাইজার এসে আমাদের সঙ্গে এখানে এই ঝুলগুলো দেখতে পাচ্ছ কি পরিবেশে? তোমাদের তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা। 5-7 বছর আগে পরিষ্কার করা হয়েছে, তো কোনো কিছু ব্যবস্থা মেশিন আছে, কাজে লাগে মেশিন আছে। এটা কত বছর আগে করেছো না? এগুলো বলো এক মাসের উপরে ফুল দিয়ে আগে করে ফুল দিয়ে এটা এইটা দাও না, এক মাসে কালকের মধ্যে পরিষ্কার করবে, নাহলে তোমার চাকরি নষ্ট হয়ে যাবে। বলছি এগুলো পুরো তুমি দেখতে আসেন, এটা হসপিটালে এই অবস্থা আছে। আপনার রুমটা যদি এরকম থাকে ভালো লাগবে? সবে কি করছেন আপনারা বলুন? দেখুন হসপিটাল দেখুন, লোক লাগিয়ে স্পেশাল লোক লাগিয়ে পরিষ্কার করবে। আমি কিন্তু 60 দিনের মধ্যে ভিজিট করব। আমি কিন্তু ওই আইন ফাইন কিছু মানবো না। টেন্ডার পেয়েছো, হ্যান্ড পেয়েছো, সব টেন্ডার ফেন্ডার কিছু মানবো না। এই গন্ধর মধ্যে কেন তোরে বেতন দেবে? এই গন্ধর মধ্যে এই পরিস্থিতি কতজন বেতন পায়নি আমাকে লিখিত ভাবে দেবে। এই দেখো কি পেশেন্ট আছে নিচে পড়ে আছে। না না কাজ করছে যে কাজটা, এটা কি একদিনের? এটা না স্যার, এটা একদিনের, এটা একদিনের। তো আমি আপনাদের ছেড়ে কথা বলবো না। এসির মধ্যে বসে থাকবেন আর এসির মধ্যে হাওয়া খাবেন, লোক কষ্ট থাকবে, এই চলবে না। সংস্কৃতি দপ্তরের যারা দায়িত্বশীল অফিসাররা রয়েছেন, সচিবেরা রয়েছেন, তাদের সঙ্গে ইমিডিয়েটলি একটা মিটিংয়ে বসে যাতে এই অবস্থার সুযোগ না নিয়ে কেউ অবস্থার সুযোগ নিয়ে না কেউ অরাজকতা তৈরি করতে পারে, তার ব্যাপারে ইমিডিয়েটলি যেটা করা উচিত সে বিষয়ে একটা আলোচনার নির্দেশ দিয়েছেন। এবং কোনো মূল্যে কোনো রকম দাদাগিরি তোলাবাজি এটা যে চলবে না। যোগ্যরাই শান্তিতে এই শিল্প সংস্কৃতি জগতে কাজ করবেন, তার যে পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর বর্তমান সরকার, সেটা ফলো আপ করবার জন্য একটা নির্দেশ দিয়েছে। বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু। তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা হবে। শিক্ষা, পুর ও সমবায় দপ্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্তে ছাড়পত্র দিল নতুন সরকার। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে। এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, এবং কোঅপারেটিভের ক্ষেত্রে সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন, যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। আজ বিধানসভায় শপথ নিয়েছেন বিধায়ক শুভেন্দু অধিকারী, আর তারপরে তিনি বলেছেন এখন থেকে রাজ্য বিধানসভা ফর দ্য পিপল,
বাই দ্য পিপল, অফ দ্য পিপল। এখন থেকে জনগণের কাছে বিধানসভার কিছুই গোপন থাকবে না, বিধানসভার প্রতি দায়বদ্ধ থাকবে সরকার বিধায়কদের শপথ গ্রহণের পর, বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানেই আইন তৈরি হবে, এখানেই বাজেট পেশ হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। গণতন্ত্রের যে প্রথম 3টি কথা, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটা এই বিধানসভায় দেখতে পাবেন এবং এই বিধানসভায় কোনো কিছু গোপনীয়তা থাকবে না। লাইভ সম্প্রচার হলে তো খুবই ভালো, তার কারণ লাইভ হলে একটা বক্তব্যের মান বা আচরণগত ব্যাপার অনেক চেঞ্জ হয়ে যাবে। তুমি দেখবে যেখানে লাইভ স্ট্রিমিং হয় সেখানে যেহেতু মানুষ ডাইরেক্ট দেখতে পারে, সেহেতু আমার নিজের ব্যক্তিগত একজন, এটা আমার পার্টির মতামত না, আমার ব্যক্তিগত মতামত, লাইভ দেখালে বিধায়কেরা খুব সংযত আচরণ। ভারতবর্ষের এমন কোনো রাজ্য দেখাতে পারবেন যে রাজ্যের স্পিকারকে ক্লিন চিট দেওয়া হয়েছে? সব স্পিকারকে সেই সমালোচনার সম্মুখীন হতে হয়। সে আমরা আমাদের মতো কাজ করার চেষ্টা করেছি। বিরোধী দল যদি শুধুমাত্র ওয়াকআউটে বিশ্বাস করে, কথায় কথায় ওয়াকআউট, এটা কোনো, আমার মনে হয় কোনো পরিষদীয় গণতন্ত্রে যারা নেতৃত্বে ওয়াকআউট হতো, একের পর এক আপনি সাসপেন্ড করেছেন প্রায় 5 বার, তিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সে তাদের দল তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, করতেই পারেন। আমরাও দেখবো যে নিশ্চয়ই যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় বিধানসভা, সেটা তারা হ্যাঁ দেখো, আমরা পয়েন্ট টু পয়েন্ট প্রোগ্রামের ওপর আলোচনা করব। ব্ল্যাঙ্কেট তো সমাজ সহযোগিতা করার বিষয় নয়, ভুল ত্রুটি থাকলে পরে সেটা নিশ্চয়ই আমরা আঙুল তুলে দেখাবো এবং তার তো সমালোচনা সহ্য করতেই হবে ওদের। জীবনে তো বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকায় পালন করতে হয়। আজকে আমাকে এই ভূমিকা পালন করতে হলো, খুবই ভালো লাগলো। খুব ভালো হবে। আমরা অন্যান্য স্টেটের দেখেছি বা ভারতবর্ষের লোকসভাতেও তো সম্প্রচারণ হয়, তো যদি বিধানসভায় যারা যা বক্তব্য রাখবে সেটা যদি সম্প্রচারণ হয়, খারাপ কি, ভালোই হবে। দল ক্ষমতা হারাতেই তৃণমূল ছাড়লেন সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পদও ছাড়লেন সুজাতা। দলত্যাগ করেই আইপ্যাককে তীব্র আক্রমণ সদ্য প্রাক্তন তৃণমূল নেত্রী। এই যে পদত্যাগ, এই পদত্যাগ করার কারণ কি? এই পদত্যাগ করার কারণ হচ্ছে আমার বিবেকের দংশন। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আজ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম এবং এটা নয় যে আজকে দল ক্ষমতা থেকে সরে গেছে বলে আমি পদত্যাগ করলাম। আজকে যদি দলের রেজাল্টটা 294 হতো, আমি তবুও পদত্যাগ করতাম, কারণ সেই বিবেকের দংশন যেন কোথাও কুরে কুরে খাচ্ছিল। তখন কথা বলেছি, বলতে গেছি, সমস্যা বা দলে ভুল পথে চলছে, কিছু মানে একটা প্রাইভেট কোম্পানির লোকজন ভুল পথে গাইড করছে, সেই কথাগুলো যখন বলেছি, উল্টে দেখেছি দল তো শোনেইনি, উল্টে নেগলেক্ট করেছে। তাহলে এবার গন্তব্য কি আপনার প্রাক্তন স্বামীর দলে? না, দেখুন, দল তো কারো বাবার নয়, দল তো কারো পার্সোনাল প্রপার্টি নয়। আর আপনারা ওভাবে প্রশ্ন করছেন, দেখুন, আমি যেদিন ভারতীয় জনতা পার্টি করেছিলাম সেদিনও তো ওনার দল বলে তো করিনি, লড়াইটা ছিল আমার মানুষের জন্য রাস্তায়, ঠিক আছে। আর হ্যাঁ, নিশ্চয়ই আমি সেদিন একটা ব্যক্তিগত সম্পর্কে করেছিলাম, কিন্তু তার মানে এটা নয় যে দল কারো পার্সোনাল সম্পত্তি, দল তো সবার। রাত বিরেতে মানুষ ফোন করলে যেভাবে আমায় পায় সেভাবেই পাবে এবং তাতে যদি আগামী দিন কোনো দলের মনে হয় যে হ্যাঁ আমাকে দিয়ে কোনো কাজে লাগতে পারে, মানুষের সেবায় লাগতে পারে, তাহলে নিশ্চয়ই থাকবো। তৃণমূল নেতৃত্বের প্রতি কোনো অভিমান, কোনো রাগ, ক্ষোভ? অভিমান ক্ষোভ বলতে গেলে তো হিমালয়ের পাহাড় কম পড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে দলকে অনেকবার বলার চেষ্টা করেছি যে মানুষের গন্ধ অন্যরকম আসছে, মানুষের পাশে এভাবে থাকতে হবে, কিভাবে থাকতে হবে, মানুষের কাছে যেতে হবে, কিন্তু বড্ড দল যেন মানুষের থেকে খুব দূরে সরে গেছিল, ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে লোকেল নেতৃত্ব। দেখুন, মানুষ নেতা বানায়, নেতা মানুষ বানায় না। তো আজকে যদি মনুষ্যত্ব অনুযায়ী আমরা যদি মানুষের গন্ধটা পেয়ে তার যদি বুকে হাত রেখে এটা না বলতে পারি যে তোমার জন্য আছি, তাহলে তো সেই রাজনীতির তো কোনো দাম নেই, তাই না?
এদিকে যে কোনো মুহূর্তে কি দলত্যাগ করবেন মদন মিত্র? কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তার দল ছাড়া এবং বিজেপিতে যোগ দেওয়া তা কি সময়ের অপেক্ষা? যে কোনো দিন মদন মিত্র বিজেপিতে চলে আসবে। মদনকে পাশে নিয়ে দাবি অর্জুন সিং এর। নোয়াপাড়ার বিজেপি বিধায়কের কথায় এক গাল হাসি মদনের। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি।